সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এখনকার এই আলোচনায়, সাথে আসমি মাসুদ রানা। দর্শক, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন নতুন কৌশলই হয়ে উঠছে যুক্তরাষ্ট্র এবং ইরান। সম্প্রতি তাদের যুদ্ধের যে ঘোষণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে ঘোষণা দিয়েছে ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই সেই আক্রমণের পরিকল্পনা থেকে তিনি বের হয়ে আসছেন। অর্থাৎ তিনি আবার পুনরায় ঘোষণা দিচ্ছেন যে এই মুহূর্তে ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাবে না। কিন্তু কেন এই আক্রমণে না যাওয়ার পিছনে রহস্যটা কি? আসলে কি তিনি আক্রমণে যাচ্ছেন না, না নতুন কৌশল অবলম্বন করছে ইরানের উপর বড় ধরনের আক্রমণ করার জন্য? এই প্রশ্নগুলো অনেকের ভিতরে কাজ করছে। কারণ সম্প্রতি তিনি যখন ঘোষণা দিয়েছে ইরানের উপর বড় ধরনের আক্রমণ করবে, ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা তাকে বারবার সতর্ক করে দিচ্ছে যে এই মুহূর্তে ইরানের উপর বড় ধরনের আক্রমণে গেলে সেখানে বড় ধরনের একটা ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। কারণ যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবস্থা যেগুলো আছে সেগুলো প্রায় শেষের দিক, যার কারণে তারা সতর্ক করে দিচ্ছে। আবার অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিল যে বড় ধরনের আক্রমণে যাচ্ছে, ঠিক সেই সময় ইরানের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে যদি যুক্তরাষ্ট্র বড় ধরনের আক্রমণ করে এবং এই আক্রমণের পিছনে যদি কোনো মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র সহায়তা করে, বা কোনো রাষ্ট্র থেকে যদি ইরানের আক্রমণ করার জন্য কোনো রাষ্ট্র যদি তাদেরকে পূর্ণাঙ্গভাবে সহায়তা করে, তাহলে ইরানের পাল্টা আক্রমণগুলো সেই রাষ্ট্রের উপর পড়বে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোর পাশাপাশি সেই সমস্ত দেশগুলো যে অবকাঠামোমূলক যে সমস্ত স্থাপনা আছে সেই স্থাপনাগুলোকে ধ্বংস করে দিবে। দেখুন দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সাথে থাকবেন, আলোচনা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মন্তব্য জানাবেন। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেক রাখবেন। দর্শক, যেটা বলতেছিলাম যে হঠাৎ করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির নতুন নতুন কৌশল উভয় দেশই তারা অবলম্বন করছে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ঘোষণা দিয়েছিল যে ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাবে, কিন্তু আজকে আবার তিনি ঘোষণা দিয়েছেন সে আক্রমণে যাবে না, সেই পরিকল্পনা থেকে তিনি বের হয়ে আসছেন। কিন্তু কেন বের হয়ে আসলেন? নিশ্চয় এখানে অন্য কোনো কারণ থাকতে পারে। আবার বের হয়ে আসছেন এর পিছনে কৌশলও থাকতে পারে। দেখেন, তিনি মানে গত দুদিন আগে যখন ইরানের উপর আক্রমণ করার ঘোষণা দেয়, ঠিক সেই সময় তার যে ভাইস প্রেসিডেন্ট আছে জেডি ব্যান্স, তিনি বারবার সতর্ক করে দিচ্ছিলেন, এবং জেডি ব্যান্সের সাথে আরো কিছু সামরিক কর্মকর্তা আছে, তারাও বারবার সতর্ক করছিলেন যে এই মুহূর্তে ইরানের উপর বড় ধরনের আক্রমণে যাওয়া যাবে না। কেননা আমাদের যে ইন্টারসেপ্টর ব্যবস্থা আছে সেই সমস্ত ব্যবস্থাগুলো অনেকগুলোই প্রায় শেষের দিকে। ইরান যদি পাল্টা বড় ধরনের আক্রমণের সাথে পাল্টা বড় আক্রমণ করে, সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে ট্যাকেল করা সম্ভব হবে না। এই একটি কারণ। অন্য কারণটি হচ্ছে যে এই ঘোষণা মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণার পরেই ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর বড় ধরনের আক্রমণ করে, সেই আক্রমণটা যদি আমাদের কোনো স্থাপনা ধ্বংস করে, বিশেষ করে জ্বালানি স্থাপনাগুলো যদি ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এমন আক্রমণ বা এমন পাল্টা জবাব দেওয়া হবে যেটা যুক্তরাষ্ট্র কোনোদিন কল্পনা করতে পারেনি। এবং সেই সাথে সাথে আরেকটি বড় ধরনের হুঁশিয়ারি দেয় যে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইরানের যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, বা অর্থাৎ ইরানের উপর আক্রমণ করার জন্য যদি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, তাহলে সেই সমস্ত রাষ্ট্রকে একদম ধূলিসাৎ করে দেওয়া হবে, মানে একবার ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে, এরকম হুমকি দেয়। হুমকি দেওয়ার পরে সৌদি আরব ভালো করে বুঝতে পারে যে এবারে মূল টার্গেটে থাকবে সৌদি আরব। কেননা গত দুদিনের একটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে ইরানের সাথে সৌদির সাথে আবারও তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একটা হচ্ছে যে হরমুজ প্রণালী, পাশাপাশি বাব আল মানদেব প্রণালীকে কেন্দ্র করে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাথে তাদের একটা বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ছে। অপরদিকে ইরাকে মিলিশিয়া গোষ্ঠী এবং মোবিলাইজেশন পিপলস পার্টি নামের যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী ইরান সমর্থিত, সেই সমস্ত সমর্থিত গোষ্ঠীকে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব যৌথভাবে আক্রমণ করেছে। এটার জন্য ইরান কিন্তু ব্যাপক ফুঁসে রয়েছে, যার কারণে সৌদি আরব ভালো করে বুঝতে পারছে যে এবার যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর বড় ধরনের আক্রমণ করে, তার খেসারত দিতে হবে আমাকে, অর্থাৎ সৌদিকে খেসারত দিতে হবে। ইরানের পাল্টা জবাবটা যেমন কয়েকদিন আগে দেখেছি জর্ডানের উপর ব্যাপকভাবে তারা পাল্টা জবাব দিয়েছে, এবার যদি যুক্তরাষ্ট্র যদি কড়াভাবে যদি ইরানের উপর আক্রমণে যায়, সেই পাল্টা জবাবটা পাবে সৌদি আরব। যার কারণে সৌদি আরব বুঝতে পেরে সৌদি প্রিন্স সালমান তিনি ভালো করে জানেন যে এবার কি জবাবটা দিবে ইরান। যার কারণে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে ডাইরেক্ট টেলিফোনে কথা বলেন, এবং টেলিফোনে কথা বলে তিনি এখন এই বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য তাকে বারবার সতর্ক করে দিচ্ছে এবং অনুরোধ করছে। এবং সেই সাথে সাথে মধ্যপ্রাচ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে কিভাবে আনা যায় সেই বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন। সার্বিক এই সমস্ত পরিস্থিতিগুলো বিবেচনা করে হয়তো ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে ইরানের উপর বড় ধরনের আক্রমণ করাটা হয়তো বা ঠিক হবে না, যেহেতু আমার দেশের প্রশাসন থেকে শুরু করে আমার ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত এর বিরোধিতা করছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্র এই ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
এই যুদ্ধে যদি আমরা জড়িয়ে যাই, তাহলে আমরা যদি পরাজিত হয়ে যাই বা মুখ থুবড়ে পড়ি, তাহলে হয়তো তাদের মাঝে আমাদের আর কি কর্তৃত্ব বা দাদাগিরি এই বিষয়টা কিন্তু থাকবে না। অন্যদিকে ইরান কৌশলী হয়ে গেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এই হামলাকে কিভাবে প্রোটেকশন করা যাবে, কিভাবে প্রোটেক্ট করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে ইরান ইতিমধ্যে বিভিন্ন রকমের পরিকল্পনা তারা সাজিয়ে ফেলেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে যে ইরানের যে সমর্থিত যে সশস্ত্র গোষ্ঠী আছে, সেই সমস্ত গোষ্ঠীগুলোকে ইরানে আইআরজিসির যে কমান্ডার আছে, সেই সমস্ত কমান্ডার তাদেরকে ব্যাপকভাবে ট্রেনিং দেওয়াচ্ছে, এবং সেই সাথে সাথে এই সমস্ত সশস্ত্র বাহিনীকে কড়াভাবে নির্দেশনা দেওয়া আছে যে যদি যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের সাথে অন্যান্য রাষ্ট্র মিলে যদি ইরানের উপর বা এই অঞ্চলের ভূখণ্ডে লেবানন অথবা ইয়েমেনের উপর যদি কোনো আক্রমণ করে, তাহলে এটার কঠিন জবাব তোমরা দেওয়া শুরু করবে। সমস্ত কিছুই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র তো বুঝতে পেরেছে যে এই আক্রমণটা যদি করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা সংঘাত তৈরি হয়ে যাবে, যেটা হয়তোবা কন্ট্রোল করা যুক্তরাষ্ট্র তথা অন্যান্য রাষ্ট্রের জন্য সেটা জটিল হয়ে পড়বে, এবং এর প্রভাবটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে পারে। যদি মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ তৈরি হয়, সেটার প্রভাব তো জ্বালানির ক্ষেত্রে তো সর্বপ্রথম পড়বে। সেটা ইতিমধ্যে বাবাল মন্দেব এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইতিমধ্যে সারা বিশ্বে কিন্তু জ্বালানি সংকটের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশেও শুরু হয়ে গেছে। দেখেন গত দুদিন যাবৎ বিদ্যুতের যে সংকট এবং গ্যাস বা যে সমস্ত পাম্পগুলো আছে, তেলের পাম্পগুলো আছে, সেখানে কিন্তু ব্যাপকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সংকট শুরু হয়ে গেছে অলরেডি। তো পরিস্থিতি গোলাটে হলে তো আরো আমাদের দেশের পরিস্থিতি আরো গোলাটে হয়ে যাবে, তো স্বাভাবিক এটা। তো এটার জন্য হয়তো যুক্তরাষ্ট্র এবং ইরান দুজনই কৌশলী হয়ে গেছে, কারণ কেউ আসলে আক্রমণটা চাচ্ছে না। আক্রমণের বাইরে যুক্তরাষ্ট্র চাচ্ছে যে হুমকি দামকি করে কোনোভাবে ইরানকে আলোচনার টেবিলে আনা যায় কিনা, এবং ইরানও হামকি দামকি করে যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ঠেকানো যায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে দুটি রাষ্ট্রের মধ্যে অত্যন্ত কৌশলের সাথে তারা কিন্তু এই যুদ্ধটাকে মুভ করছে, যুদ্ধটাকে ফেস করছে। তো বিষয়টি হচ্ছে যে আগামী দিন আসলে যুক্তরাষ্ট্র কি করতে চাচ্ছে, আসলে কি যুদ্ধে জড়ানোর জন্য চেষ্টা করছে, বড় ধরনের সংঘাতে যাওয়ার জন্য, নাকি আসলে তারা একটা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে একটা চুক্তি করার জন্য চাচ্ছে তারা। এই বিষয়টি কিন্তু এখনো অনিশ্চিত, কারণ যুক্তরাষ্ট্র বারবারই তারা বিভিন্ন সময় চুক্তি করে, আবার সেই চুক্তি প্রথমে তারাই ভেঙে ফেলে, যার কারণে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে তারা কোনোভাবেই কিন্তু বিশ্বাস করতে পারছে না। এখন দেখেন যুক্তরাষ্ট্রের পরিস্থিতির সাথে সাথে সৌদি আরব যেভাবে এই যুদ্ধের সাথে জড়িয়ে ফেলেছে নিজেদেরকে, সৌদি আরবও কিন্তু এখানে বিপদের মধ্যে পড়ে গেছে। কিভাবে পড়ছে দেখেন, সৌদি আরব একদিকে ইরাকের শত্রু হয়ে গেছে, ইরাকের উপরে তাদের সশস্ত্র গোষ্ঠীর উপরে আক্রমণ করার ফলে সেই সমস্ত গোষ্ঠীগুলোই এখন সৌদি নতুন করে শত্রুতে পরিণত করছে, এবং সাথে সাথে ইয়েমেনের সাথে দীর্ঘদিনে যে তাদের শত্রুতা ছিল, বৈরতা ছিল, সেটা কিছুটা আপোষ হয়েছিল, তাদের সাথে একটা চুক্তি ছিল, সেই চুক্তি সম্প্রতি শেষ হয়ে যাওয়ার পরেই আবার নতুন করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে, এবং এই উত্তেজনা তৈরি হওয়ার ফলেই দুই দেশের ভিতরে যে সংঘাত, এই সংঘাতের ফলে নতুন করে আরেকটা শত্রু তৈরি হলো। সেই সাথে সাথে ইরানের সাথে তাদের যে মাঝখানে দেখছিলাম যে ইরানের সাথে কিছুটা তাদের মধ্যে একটা কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তোলার জন্য তারা উভয় দেশই তৎপর চালাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু বের হয়ে আসছে। এখন আবার ইরানের সাথে উত্তেজনা ছড়িয়ে গেছে, কারণ ইরানের পক্ষ থেকে বারবার সৌদিকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যদি যুক্তরাষ্ট্রের সাথে তারা যৌথভাবে যদি কোনো রকমের ইরানের উপর আক্রমণ করার পরিকল্পনা বা আক্রমণ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সৌদিকে চরম একটা খেসারত দিতে হবে। তো সৌদি আরব এখন পুরো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ট্র্যাপে পড়ছে, তাদের ফাঁদে পড়ে এখন পুরো দেশ মানে এই অঞ্চলটাকে তার শত্রুতে পরিণত করে ফেলছে। আগামী দিনে সৌদি আরব একদিকে ইরানের শত্রু হয়ে গেছে, ইয়েমেনের শত্রু হয়ে গেছে, ইরাকের শত্রু হয়ে গেছে, চতুর্দিক থেকে যুক্তরাষ্ট্রের সাথে সাথে পাশাপাশি কিন্তু সৌদি আরবের শত্রুতে পরিণত হয়ে গেছে। এই অবস্থায় যদি চলতে থাকে, যুক্তরাষ্ট্র যদি লেজ ঘুটিয়ে যদি মধ্যপ্রাচ্য থেকে চলে যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা মারের বা প্রত্যেকটা হামলার খেসারত দিতে হবে সৌদিকে, সৌদিকে চরম খেসারত দিতে হবে। এবং সে আরেকটা বিষয় দেখে, এখানে নতুন করে একটা দেশকে জড়ানো হচ্ছে, সেটা হচ্ছে মিশর। মিশরকে কিভাবে জড়ানোর চেষ্টা করছে, মিশরের একটি জাহাজের উপরে হুটহাট করে কোন দেশ থেকে বা কোন সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে আক্রমণ করে সেখানে তেলবাহী একটা জাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং ওই অঞ্চলে ওই প্রণালীতে তাদের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে দিয়েছে, যাতে নতুন করে মিশরও এই সংঘাতের সাথে জড়িয়ে যায়। তো সবকিছু মিলিয়ে কেন যেন মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে বিশাল কিছু একটা অপেক্ষা করছে আমাদের জন্য, সারা বিশ্বের জন্য, যেটা অবশ্যই সবার জন্য একটা অশনি সংকেত। আমরা মনে করি আসলে এই যুদ্ধের পরিস্থিতি থেকে আমাদেরকে বের হয়ে না আসতে পারলে, আমরা যদি বের হয়ে না আসতে পারি, তাহলে আগামী দিনে হয়তো বা মধ্যপ্রাচ্যের সাথে সাথে সারা বিশ্ব এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলমান থাকলে প্রত্যেকটা জনজীবনের মধ্যে এই খেসারত আমাদেরকে দিতে হবে। তো দর্শক, আসলে যে বিষয়টি নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সবচেয়ে মূল বিষয়টি সেটি হচ্ছে যে
ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে দুই রাষ্ট্রই তারা অত্যন্ত কৌশলী হয়ে গেছে। এখন দেখা যাক সর্বশেষ আসলে কৌশলের দিক দিয়ে কোন রাষ্ট্র সফল হয়, যুক্তরাষ্ট্র সফল হবে নাকি ইরান সফল হবে, এই বিষয়ে আপনাদের মতামত কি দর্শক? যদি মতামত থাকে কমেন্টস করবেন। সেই সাথে সাথে আজকে যে সৌদির যে 8টি তেলবাহী ট্যাঙ্কার তাদেরকে পথ রুদ্ধ করে তাদেরকে ভিন্ন পথে ফিরে দিল, এর জন্য আপনারা কি মনে করছেন যে হুথি গোষ্ঠী যে সৌদি আরবকে একটা চরম শিক্ষা দিল, এই যে চরম শিক্ষার ফলে সৌদি আরবের এর ভূমিকা কি থাকবে আগামী দিনে? যারা তারা কি আসলে এই হুতি গোষ্ঠীর সাথে তারা বড় ধরনের সংঘাতে জড়াবে, নাকি আসলে বাওয়াল মানদের প্রণালীটাকে তারা উন্মুক্ত করার জন্য তাদের সাথে সমঝোতা যাবে? এ বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন। আপনাদের মূল্যবান মন্তব্য থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।